আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজ আমি একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের বিষয়ের উপর আলোচনা করব। আজকে আমরা অধ্যায় 2 এর একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ধাতব আয়ন শনাক্তকরণ, এটা শিক্ষা পরীক্ষার মাধ্যমে কিভাবে আমরা এই ধাতব আয়ন শনাক্ত করতে পারি এই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। আমাদের এই আলোচনার পূর্বে আমাদের আসলে এই বিষয়বস্তু সম্পর্কে আমাদের একটু ভালো ধারণা করে নিতে হবে, যাতে করে আমরা এই প্রশ্নের উত্তরটি ঠিকমতো বুঝতে পারি। আমরা বলেছি যে আজকে আমরা মূলত ধাতব আয়ন শনাক্তকরণ আমরা শিখব। সেটা কিভাবে? সেটা শিক্ষা পরীক্ষার মাধ্যমে। আসলে এটা কিভাবে সম্ভব? আমরা যদি যে কোনো একটি ধাতব লবণ যদি আমরা নেই, ধাতব লবণ, সেক্ষেত্রে আমরা যদি যে কোনো ধাতব লবণ বা যে কোনো লবণ কিন্তু সাধারণত তার একটি অংশ ধাতব অংশ থাকে, যেটাকে আমরা বলি ক্যাটায়ন। এই ধাতব লবণ এটিকে যদি আমরা সামান্য গাঢ় এইচসিএল দ্বারা সিক্ত যদি আমরা করে নিই, অর্থাৎ ধাতব লবণকে আমরা এইচসিএল দ্বারা আমরা সিক্ত করবো, এইচসিএল দ্বারা একটু ভেজাবো। এরপরে সেই লবণটি যদি আমরা বুনসেন বার্নার অথবা স্পিরিট ল্যাম্পের অনুজ্জ্বল শিখা, অর্থাৎ এই ল্যাম্পের যে আলোক শিখা তার মাঝামাঝি যে অঞ্চলটা, সেটাকে আমরা বলি অনুজ্জ্বল শিখা। এই ধাতব লবণটাকে আমরা গাঢ় এইচসিএলে সিক্ত করে যদি আমরা বুনসেন বার্নার অথবা স্পিরিট ল্যাম্পের যে আলোক শিখা তার ঠিক মাঝামাঝি পর্যায়ে যদি আমরা এই লবণটাকে যদি আমরা ধরি বা লবণটাকে যদি আমরা স্থাপন করি, সেক্ষেত্রে দেখা যাবে এই যে আলোক রশ্মি যেটি ছিল বা আগুনের যে শিখা যেটি ছিল, আগুনের শিখাটি যে নির্দিষ্ট বর্ণে বর্ণিত হয়ে ওঠে, অর্থাৎ একটা নির্দিষ্ট বর্ণের শিখা আমরা দেখতে পাই। শিখার বা আগুনের সেই নির্দিষ্ট বর্ণ দেখে আমরা বলে দিতে পারি যে আসলে আমরা যেই লবণটি আমরা আগুনে আমরা দিয়েছিলাম, সেই লবণের ক্যাটায়নটা আসলে কোন ক্যাটায়ন, কোন ধাতুর ক্যাটায়ন, সেটি আমরা আগুনের বর্ণ দেখে আমরা বলে দিতে পারি। এই যে পরীক্ষাটি, এই পরীক্ষার নামই কিন্তু শিখা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আমরা যে কোনো লবণের ক্যাটায়নকে আমরা শনাক্ত করতে পারি। আচ্ছা, এই যে পরীক্ষাটি মূলত কিন্তু একটি প্র্যাকটিক্যাল পরীক্ষা। আমরা মুখোমুখি আজকে এই পরীক্ষাটি আমরা আলোচনা করব, বর্ণনা দিব। এই পরীক্ষাটি করার জন্য আমাদের কতগুলো রাসায়নিক পদার্থের প্রয়োজন হয় আমরা লিখে ফেলি যে আসলে রাসায়নিক পদার্থগুলো কি কি দরকার হয়। আমরা লিখছি এখন এই পরীক্ষাটি করার জন্য প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থ যেগুলো দরকার হয় আমরা এখানে নানা রকম লবণ আমরা পরীক্ষা করতে পারি। আমরা এখানে পটাশিয়াম ক্লোরাইড নিয়ে পরীক্ষা করতে পারি। নাম্বার 2 আমরা হচ্ছে এখানে ক্যালসিয়াম ক্লোরাইড নিয়ে আমরা পরীক্ষা করতে পারি। আমরা সোডিয়াম ক্লোরাইড নিয়ে পরীক্ষা করতে পারি। নাম্বার 3 আমরা একটা লবণ যদি ক্যালসিয়ামের লবণ বলি, ক্যালসিয়াম আমরা ক্লোরাইড নিতে পারি, আমরা ক্যালসিয়াম কার্বনেট নিতে পারি। আমরা ক্যালসিয়াম কার্বনেট নিব। আর সর্বশেষ হচ্ছে আমরা আরো একটি লবণের পরীক্ষা করব, কপার কার্বনেট। এই চার প্রকার আমাদের রাসায়নিক পদার্থ প্রয়োজন হবে। সেই সাথে আমাদের প্রয়োজন হবে হচ্ছে এটা 1 নম্বরে, এটা 2 নম্বরে এইচসিএল প্রয়োজন হবে। আরো একটি রাসায়নিক দ্রব্য লাগবে আমাদের, সেটা হলো গাঢ় এইচসিএল। এই রাসায়নিক পদার্থগুলো আমাদের দরকার হবে। নাম্বার 2 আমাদের এখানে কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি লাগবে। আমরা লিখে ফেলি প্রয়োজনীয় যন্ত্রপাতি। প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে আমাদের প্রথমে যেটি দরকার সেটি হচ্ছে আমরা এইচসিএল, গাঢ় এইচসিএল যে আমরা রাখবো, গাঢ় এইচসিএল আমরা একটা কাচের পাত্রে রাখবো, যেটাকে আমরা বলি ওয়াচ গ্লাস। তাহলে আমাদের গাঢ় এইচসিএল রাখার জন্য আমাদের দরকার ওয়াচ গ্লাস দরকার। আমরা এই যে লবণ আগুনের শিখায় ধরার জন্য আমরা যে জিনিসটিতে দ্বারা আমরা লবণটাকে আমরা আগুনের শিখায় আমরা ধরবো, সেটা দুইটা পদার্থের হতে পারে। একটা হচ্ছে প্ল্যাটিনাম ধাতু বা প্ল্যাটিনাম একটা তার হতে পারে। যে প্ল্যাটিনাম তারের অগ্রভাগে আমরা একটি লবণ নিব, সেটি আমরা হচ্ছে এই যে আগুনের মধ্যবর্তী যন্ত্র সেখানে আমরা রাখবো। তাহলে আমাদের এখানে দরকার একটি প্ল্যাটিনাম তার, অথবা আমাদের এখানে দরকার একটি দেশলাই কাঠি। আমরা 2 নম্বর যেটি লিখবো সেটি হচ্ছে যে 2 নম্বর আমাদের যে প্রয়োজনীয় উপকরণ দরকার প্লাটিনাম তার। প্লাটিনাম তার, অথবা আমরা এই পরীক্ষাটি দেশলাই দ্বারাও করতে পারি। দেশলাই একটি আমাদের কাঠি প্রয়োজন হবে। হ্যাঁ, আচ্ছা, সেই সাথে
আমাদের এই পরীক্ষাটা করার জন্য আমরা মোটামুটি এই যে সকল উপকরণ, প্রয়োজনীয় উপকরণ আমরা নিলাম এখানে, এই উপকরণগুলো দ্বারা আমরা কিন্তু এই পরীক্ষাটি আমরা সহজেই কিন্তু সম্পন্ন করতে পারি। তাহলে আমরা পরীক্ষাটির কার্যাবলী বা মূল তত্ত্ব আমরা এখানে আলোচনা শুরু করতে পারি। এই পরীক্ষাটি করার জন্য আসলে আমরা এটা কিভাবে শুরু করব আর কি। আমরা জানি যে আমাদের প্রত্যেকটা মানুষের যে ফিঙ্গারপ্রিন্ট, এটা কিন্তু প্রতিটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আলাদা আলাদা, তাই না? এটা আমরা জানি। এটি যেমন আলাদা, ঠিক তেমনি প্রত্যেকটি মৌলকে যদি আমরা উত্তপ্ত করি বা প্রত্যেকটি মৌলকে যদি আমরা শক্তি সরবরাহ করি, সেক্ষেত্রে ওই মৌল যখন সেই শক্তি আবার বিকিরণ করে, তখন প্রতিটি মৌল নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে কিন্তু আলোক রশ্মি তথা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ কিন্তু প্রত্যেকটা মৌল আলাদা আলাদা তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ সে কিন্তু সম্পন্ন করে। এই যে ভিন্ন ভিন্ন মৌল তাদের শক্তির যে বিকিরণের জন্য ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের যে বিকিরণ তারা যে সম্পন্ন করে, এই তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ দেখে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন মৌল শনাক্ত করতে পারি। এই যে ব্যাপারটির উপর ভিত্তি করে কিন্তু এই পরীক্ষাটি কিন্তু সম্পন্ন করা হয়। আমরা এবার এটা মুছে দেই। এখন এই পরীক্ষাটি সম্পন্ন করার জন্য আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা একটা লবণ নিব। আচ্ছা, একটা পাত্রে আমাদের একটা লবণ থাকবে, আমরা ধরে নিচ্ছি একটা লবণ, আমরা ফার্স্টে একটা লবণে কাজ করব, সেটার নাম হলো ক্যালসিয়াম কার্বনেট সাপোজ। এবার আমরা যেটি করব সেটা হলো আমরা একটা টাংস্টেনের ধাতুর তার আমরা গাঢ় এসিড এর মধ্যে নিমজ্জিত করব, অথবা টাংস্টেন ধাতুর তার যদি আমাদের কাছে না থাকে, সেক্ষেত্রে আমরা একটি দেশলাইট কাঠি আমরা গাঢ় এসিএল এর মধ্যে নিমজ্জিত করব। এরপরে এই গাঢ় HCl যে অ্যাসিড আমরা অ্যাসিড দ্বারা দেশলাইট কাঠি যে সিক্ত করলাম, এই দেশলাইট কাঠির অগ্রভাগে সামান্য একটু লবণ নিব। আমরা কি লবণ নিব? প্রথমে আমরা নিব ক্যালসিয়াম কার্বনেট। এই লবণটা যদি আমরা নিই, সামান্য লবণ নেওয়ার ফলে কিন্তু এই লবণটি HCl অ্যাসিড দ্বারা কিন্তু সিক্ত হয়ে যাবে। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই গ্যাসের অগ্রভাগে থাকা যে লবণ, সেটিকে আমরা যে বুনসেন বার্নার অথবা স্পিড ল্যাম্পের যে অগ্নিশিখা তার ঠিক মধ্যবর্তী স্থানে যদি আমরা এই লবণটাকে যদি গ্যাসের কাঠি দ্বারা যদি ধরি, সেক্ষেত্রে দেখা যাবে খুব দ্রুত এই লবণটি কিন্তু বাষ্পে রূপান্তরিত হবে, অর্থাৎ উদায়ী পদার্থে পরিণত হবে। ব্যাপারটি কি আমরা একটু বিক্রিয়ার মাধ্যমে একটু দেখি। সেক্ষেত্রে একটু যে ঘটনাটি ঘটবে, আমরা প্রথমে ক্যালসিয়াম কার্বনেট নিয়েছিলাম, যেটা ছিল সলিড কঠিন, এটাকে HCl এ সিক্ত করে নিয়েছিলাম। এতে করে যখন আমরা HCl সিক্ত ক্যালসিয়াম কার্বনেট যখন আমরা দিলাম গ্যাসলাইট কাঠের অগ্রভাগে, তখন এই দুটি পদার্থ কিন্তু বিক্রিয়া করে এখান থেকে একটা লবণ উৎপন্ন হয়, সেটা হলো ক্যালসিয়াম ক্লোরাইড। লবণ উৎপন্ন হয় যেটি কিনা কঠিন, সেই সাথে কিন্তু উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, আর কিন্তু উৎপন্ন হয় H2O। আচ্ছা, এই যে লবণ উৎপন্ন হলো, এই লবণকে যদি আমরা উত্তপ্ত করি, অর্থাৎ অগ্নিশিখায় যদি লবণটাকে আমরা ধরে রাখি, সেক্ষেত্রে এই লবণটি কিন্তু বায়বীয় পদার্থ তথা এই লবণটি কিন্তু গ্যাসীয় পদার্থে পরিণত হয়। যখন এই লবণটি গ্যাসীয় পদার্থে পরিণত হবে, তখন এই লবণটি ভেঙে যাবে। লবণটি ভেঙে গিয়ে দুটি আয়নে পরিণত হয়, সেক্ষেত্রে Ca2+, যেটা কিনা গ্যাস, আর সেই সাথে Cl-, এটাও কিন্তু গ্যাস। দুইটি গ্যাসে কিন্তু দুইটি আয়ন গ্যাসীয় পদার্থ রূপে এটা কিন্তু বিশ্লেষিত হয়ে যায়। যখন Ca2+, এই লবণের আয়নটি যখন Ca2+ আকারে যখন বিশ্লেষিত হয়, তখন একই সময় এই ক্যাটায়নটি এই ক্লোরাইড থেকে কিন্তু সে দুটি ইলেকট্রন গ্রহণ করে। দুটি অ্যানায়ন থেকে দুটি ইলেকট্রন ক্যাটায়ন এসে গ্রহণ করে। যদি গ্রহণ করে, সেক্ষেত্রে গ্যাসীয় অবস্থায় প্রতিটি ক্যাটায়ন ক্লোরাইড থেকে দুইটা করে ইলেকট্রন যদি গ্রহণ করে, তাহলে কিন্তু সে ক্যালসিয়াম পরমাণুতে পরিণত হয়। ক্যালসিয়াম পরমাণুতে পরিণত হয়, যেটা কিনা সে গ্যাসে রূপান্তরিত হয়। ক্যালসিয়াম পরমাণু গ্যাসীয় অবস্থাতে কিন্তু রূপান্তরিত হয়। এরপর কি হবে? এরপর এই যে ক্যালসিয়াম আমরা যে পরমাণুর কথা বলছি, এই ক্যালসিয়াম পরমাণুটি কিন্তু এখনো অগ্নিশিখার মধ্যে রয়েছে। এখন এই ক্যালসিয়াম পরমাণু অগ্নিশিখা থেকে প্রয়োজনীয় শক্তি সে শোষণ করে। প্রয়োজনীয় শক্তি শোষণ করে সে উদ্দীপিত হয়। সে শক্তির পরিমাণ কত? সেই শক্তির পরিমাণ হচ্ছে, আমরা এটাকে NH দ্বারা আমরা এটাকে প্রকাশ করতে পারি। আমরা এটা লিখব শক্তির শোষণ। এটাকে লিখব শক্তির শোষণ। শক্তির শোষণের মাধ্যমে এই ক্যালসিয়াম এই পরমাণুটি উদ্দীপিত হবে। উদ্দীপিত যখন হয়, সেদিকে আমরা এই ক্যালসিয়ামটি স্টার চিহ্ন দ্বারা আমরা এটাকে প্রকাশ করি।
সেক্ষেত্রে আমরা পাশে লিখতে পারি অস্থায়ী উদ্দীপিত অবস্থা। অস্থায়ী উদ্দীপিত অবস্থা। এই যে ক্যালসিয়াম পরমাণু, শক্তি শোষণ করলো, আগুন থেকে অগ্নিশিখা থেকে শক্তি শোষণ করলো, শোষণের সাথে উদ্দীপিত হলো। এই উদ্দীপিত হওয়ার যে অবস্থাটি এটি কিন্তু খুবই ক্ষণস্থায়ী, অর্থাৎ সে খুব বেশিক্ষণ কিন্তু উদ্দীপিত অবস্থায় থাকে না, অর্থাৎ সে কিছুক্ষণের মধ্যে সে আবার শক্তি ছেড়ে দেয়। সে যখন শক্তি ছেড়ে দেয় তখন নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের সে কিন্তু বিকিরণ করে। এই নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ যখন করে তখনই কিন্তু এই যে অগ্নিশিখার মধ্যে যে ঘটনাগুলো ঘটছে, এই অগ্নিশিখাটা একটা নির্দিষ্ট বর্ণে কিন্তু রঙিন হয়ে ওঠে। আমরা তখন ওই অগ্নিশিখার বর্ণ দেখে আমরা বলে দিতে পারি যে আসলে এই লবণের ক্যাটায়ন কোনটি ছিল, কোন মৌল ছিল, সেটা কিন্তু আমরা তখন বলে দিতে পারি। এভাবে কিন্তু আমরা কিন্তু এই অগ্নিশিখা তথা এই যে শিখা পরীক্ষার মাধ্যমে আমরা ধাতব আয়ন কিন্তু শনাক্ত করতে পারি। তাহলে আমরা দেখি যে এই যে সি যে স্টার্ট দেওয়া সি অর্থাৎ উদ্দীপিত যে ক্যালসিয়াম, এই যে আবার যখন শক্তির বিকিরণ করে যায়, শক্তির বিকিরণ তখন সেটি আবার ক্যালসিয়াম পরমাণুতে পরিণত হয়। এবং একই সাথে যদি আমরা লক্ষ্য করি তখন দেখা যাবে অগ্নিশিখাটি একটা নির্দিষ্ট বর্ণ ধারণ করেছে। সে বর্ণটি হলো ইটের ন্যায় লাল বর্ণ ধারণ করেছে। আমরা লিখে দেই যে সেক্ষেত্রে দেখা যাবে ইটের ন্যায় লাল বর্ণের অগ্নিশিখা দেখা যাবে। আমরা এই যে বর্ণ, অগ্নিশিখার যে বর্ণ, এই জায়গায় লাল বর্ণের যে অগ্নিশিখার যে বর্ণ, এই বর্ণ দেখে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা যে লবণের পরীক্ষা করছি সেই লবণটা কিন্তু ক্যালসিয়াম ধাতুর লবণ, অর্থাৎ এখানে ক্যাটায়নটা কিন্তু ক্যাটায়ন হচ্ছে ক্যালসিয়ামের ক্যাটায়ন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে ধাতব লবণের ক্যাটায়নকে আমরা শিখা পরীক্ষার মাধ্যমে আমরা শনাক্ত করতে পারি। আমরা একই সাথে যদি আমরা এই পরীক্ষাটি ক্যালসিয়াম কার্বনেট না নিয়ে যদি আমরা অন্য কোনো লবণ নিতাম, সেক্ষেত্রে শিখাটা কি বর্ণ ধারণ করতো সে ব্যাপারে আমি সংক্ষেপে একটু বলছি। যদি আমরা এখানে পটাশিয়াম ক্লোরাইড লবণ নিতাম, যদি লবণ নিতাম তো সেক্ষেত্রে শিখার যে বর্ণ হতো সেটা হতো বেগুনি বর্ণ। অর্থাৎ শিখার বর্ণ বেগুনি যদি হয় তো সেক্ষেত্রে পরীক্ষাধীন যে লবণ, সেই লবণের ক্যাটায়ন হবে পটাশিয়াম। লবণের ক্যাটায়নটা হবে পটাশিয়াম। আমাদের বুঝতে হবে যে যদি শিখার বর্ণ বেগুনি হয় তাহলে আমাদের বুঝে নিতে হবে যে আমরা যে লবণ দিয়ে পরীক্ষা করছি সেই লবণটা কিন্তু অবশ্যই পটাশিয়াম ধাতুর লবণ। আচ্ছা, যদি শিখার বর্ণ সোনালী হলুদ হয়, সোনালী হলুদ যদি হয়ে যায় তো সেক্ষেত্রে পরীক্ষাধীন যে লবণ সেটা হলো সোডিয়াম ধাতুর লবণ। এটা আমাদের বুঝে নিতে হবে যদি অগ্নিশিখার বর্ণ যদি সোনালী হলুদ বর্ণ ধারণ করে সেক্ষেত্রে আমাদের পরীক্ষাধীন যে লবণ সেটা কিন্তু সোডিয়ামের লবণ। সোডিয়াম ক্লোরাইড হতে পারে বা সোডিয়াম কার্বনেট হতে পারে, যে কোনো সোডিয়ামের লবণ কিন্তু হতে পারে। আচ্ছা, যদি আমাদের শিখার বর্ণ যদি নীলাভ সবুজ হয়, নীলাভ সবুজ যদি হয় তো সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে আমরা যে লবণ নিয়ে পরীক্ষা করছি সে লবণটা হচ্ছে কপারের। একই সাথে যদি ইটের ন্যায় লাল বর্ণ যদি ধারণ করে, শিখা পরীক্ষাটি ইটের ন্যায় যদি লাল বর্ণ যদি ধারণ করে শিখাটি, আমাদের স্পিড ল্যাম্পের যে অগ্নিশিখা সেটি যদি ইটের ন্যায় লাল বর্ণ যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা যে লবণে পরীক্ষা করছি সেই লবণটা কিন্তু অবশ্যই তখন হবে ক্যালসিয়াম ধাতুর লবণ। এভাবে আমরা আগুনের বর্ণ দেখে আমরা পরীক্ষাধীন লবণের ক্যাটায়ন কোনটি সেটি আমরা এইভাবে শনাক্ত করতে পারি। এই যে আগুনের বর্ণের কথা আমরা বলছি, এই আগুনের বর্ণ আসলেই কেমন হবে এটি যদি আমরা দেখতে চাই তো সেক্ষেত্রে আপনাদের যে প্রথম পত্র যে বইটি রয়েছে ডক্টর সরোজকান্তি সিংহ হাজারি স্যারের যে প্রথম পত্র বই, এই বইয়ের একদম শেষ যে পৃষ্ঠাটি, মলাটের শেষ পৃষ্ঠা, সেখানে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আসলে যে এই যে আগুনের বর্ণগুলো আসলে যে পরিবর্তন হয়, আসলে যে নির্দিষ্ট যে বর্ণ ধারণ করে সেটি কিন্তু তার একটা ছবি কিন্তু সেখানে দেওয়া আছে। আমরা এটি দেখেও কিন্তু এই অগ্নিশিখার বর্ণ কিন্তু আমরা বুঝতে পারবো। তো শিক্ষার্থী, তাহলে আমাদের আলোচ্য যে বিষয় সেটি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি।
আগামীতে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।